জয় হিন্দ। ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের ভূমিরূপ বিদ্যার নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং প্রক্রিয়া সম্পর্কে এই ক্লাসে আলোচনা করব। তার আগে নদী সম্পর্কে বিভিন্ন তথ্য আছে, সেগুলো আমাদের আগে জানতে হবে। যেমন নদী কি করে সৃষ্টি হয়, নদীর জলবিভাজিকা বলতে কি বোঝায়, এবং নদীর ড্রেনেজ বেসিন অর্থাৎ নদীর অববাহিকা বলতে কি বোঝায়, নদীর ধারণ অববাহিকা বলতে কি বোঝায়, এবং সবার শেষে আমরা আলোচনা করব ভূগঠনের সঙ্গে সঙ্গতি অনুসারে যে নদী অর্থাৎ পূর্ববর্তী নদী, ভূগঠনের সঙ্গে সঙ্গতি অনুসারে নদী যেমন অনুগামী নদী, পরবর্তী নদী বিপরা নদী বলতে কি বোঝায়, এবং ভূগঠনের সঙ্গে অসঙ্গতি অনুসারে নদী পূর্ববর্তী নদী, অধ্যারোপিত নদী, এইগুলো সম্পর্কে। প্রথমে আমরা জানবো যে নদী কি করে তৈরি হয়। ঠিক আছে, এখানে যেটা লিখেছি যে নদীর ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস অ্যান্ড প্রসেস, নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং প্রক্রিয়া, এই টপিকটা শুরু করার আগে আমাদের কিছু তথ্য আগে জানতে হবে। এই টোটাল টপিকটা অন্তত কিছু ক্লাস লাগবে, একটা ক্লাসে সম্ভব নয় করানো, তাই আমি পার্ট পার্ট করে ভাগ করে টোটাল ক্লাসটা কভার করাবো। এখানে আমরা আলোচনা করব প্রথমে ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস কার দ্বারা হবে। ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম সাধারণত আমরা বলতে পারি ওয়ার্কস অফ রিভার অ্যান্ড স্ট্রিমস। রিভার অ্যান্ড স্ট্রিম বলতে কি বোঝায়? রিভার হলো অনেকটা বড়, অনেকটা বিস্তৃত অঞ্চল জুড়ে থাকে, আর স্ট্রিম হলো ছোট ছোট অঞ্চল জুড়ে থাকে। এটাই সাধারণভাবে পার্থক্য। কোন একটা জায়গায় নদী কি করে তৈরি হয়? নদী কি করে তৈরি হয়? প্রথমে কোন একটা জায়গায় বৃষ্টিপাত হয়, একটা জলের সোর্স আছে অর্থাৎ জলের উৎপত্তি বা উৎস আসে, সেই জলের উৎপত্তি অর্থাৎ জল যেটা আসছে সেটা প্রথমে ভূপৃষ্ঠের ওপরে যে পদার্থগুলো আছে সেইগুলো ধুয়ে নিয়ে যায়, যেটাকে বলা হয় শীত ওয়াশ। ঠিক আছে, শীত ওয়াশ বা চাদর প্রবাহ। তারপরে সেই চাদর প্রবাহ হওয়ার পরে কি হয়? তারপরে ছোট ছোট নালায় পরিণত হয়। সেই নালায় পরিণত হওয়ার পরেই ছোট নদী তৈরি হয়, ছোট নদী থেকেই বড় রিভার তৈরি হয়। তবে আমরা বলতে পারি যে রিভার যে অরিজিন হয়, প্রথম পর্যায়ে তৈরি হয় কি? প্রথমে বৃষ্টি বৃষ্টি হবে বা তুষার গলা জল, এই সেকেন্ড পর্যায়ে কি হবে? এই যে বৃষ্টি বা তুষার গলা জল, পৃষ্ঠপ্রবাহ শুরু হবে। পৃষ্ঠপ্রবাহ মানে রান অফ, পৃষ্ঠপ্রবাহ শুরু হবে। পৃষ্ঠপ্রবাহ শুরু হওয়ার পরে এই জল থার্ড পর্যায়ে অর্থাৎ তৃতীয় পর্যায়ে কি করবে? বিস্তৃত এলাকা জুড়ে চাদর আকারে ছড়িয়ে প্রবাহিত হবে। চাদর আকারে ছড়িয়ে প্রবাহিত হবে, যাকে কি বলা হয়? যাকে চাদর প্রবাহ বা শীত ওয়াশ বলা হয়। চতুর্থ পর্যায়ে কি করবে? চতুর্থ পর্যায়ে হবে যে চাদর প্রবাহের জল শিলার দুর্বল স্থান বরাবর ছোট ছোট কয়েকটি রিল মানে নালা ভাগ হয়ে প্রবাহিত হবে।
এরপরে পঞ্চমে বলি রিলগুলো একত্রিত হয়ে তৈরি করবে কি ছোট নদী। ছোট নদীকে রিভুলেট বা স্ট্রিমও বলা হয়। ঠিক আছে, পরিশেষে ছোট নদীগুলো সংযুক্ত হয়ে বড় নদী তৈরি হবে। অর্থাৎ এইখানে 6টা স্টেজের কথা বললাম তোমাদের সুবিধার জন্য, পরপর বোঝার জন্য। তবে আমরা বলতে পারি যে নদী বলতে প্রথমে কি তৈরি হবে, প্রথমে বৃষ্টি বা বৃষ্টির জল পৃষ্ঠপ্রবাহ রূপে সামনের দিকে এগিয়ে যাবে, তারপরে চাদর আকারে ছড়িয়ে পড়বে এবং শীট ওয়াশ হবে। চাদর প্রবাহের জল শিলার দুর্বল অংশ বরাবর ছোট ছোট কয়েকটি রিল বা নালাতে ভাগ হয়ে যাবে। রিলগুলো একত্রিত হয়ে ছোট নদীতে পরিণত হবে, যাকে বলে রিভুলেট বা স্ট্রিম। আর পরিশেষে ছোট নদীগুলো সংযুক্ত হয়ে বড় নদীতে তৈরি হবে, যার ফলে তৈরি হবে কি, তৈরি হবে রিভার। ঠিক আছে, তবে এবার স্ট্রিমস, যেটা নদী, স্ট্রিমস হলো নদীর ছোট্ট রূপ। স্ট্রিম বলতে কি বোঝায়? স্ট্রিম বলতে বোঝায় স্ট্রিম is a body of water that carries rock particles and dissolved ions and flows down slope along a clearly defined path called a channel। ঠিক আছে, স্ট্রিম ইজ এ বডি অফ ওয়াটার, একটা জল প্রবাহিত হচ্ছে বডি অফ ওয়াটার, দ্যাট ক্যারিড রক পার্টিকেল, ছোট শিলাখণ্ড থাকে, ডিজলভ আয়ন্স, অনেক লবণ, অনেক যেগুলো জলে গুলে যায় সেই ধরনের খনিজ থাকে, ফ্লোজ ডাউন স্লোপ মানে বলতে চাইছে যেখান দিয়ে ঢাল পাচ্ছে সেখান দিয়ে যাচ্ছে, অ্যালং এ ক্লিয়ারলি ডিফাইন্ড পাথ, একটা সুনির্দিষ্ট পথ দিয়ে, যেটাকে বলছে কি চ্যানেল। এটাই হলো স্ট্রিম। ঠিক আছে, এরপরে ড্রেনেজ বলতে কি বোঝায়? ড্রেনেজ বলতে বোঝায় দ্য ফ্লো অফ ড্রেনেজ বলতে বোঝায় কি দ্য ফ্লো অফ ওয়াটার থ্রো ওয়েল ডিফাইন্ড channel is called drainage। ঠিক আছে, এইখানে এই ড্রেনেজ বলতে বোঝায় যে দ্য ফ্লো অফ ওয়াটার থ্রো এ ওয়েল ডিফাইন্ড চ্যানেলের মধ্য দিয়ে একটা জল যাচ্ছে, যেটাকে বলা হয় কি ড্রেনেজ। ঠিক আছে, আর এর উদাহরণ যদি বলি, বলছি এখানে এই যে ড্রেনেজ বা
স্ট্রিমের ওয়াটারের সোর্স যদি বলি, একটা থাকে রেন ওয়াটার অর্থাৎ বৃষ্টির জল, আইস মেল্ট করে যাচ্ছে, আর গ্রাউন্ড ওয়াটার প্রবাহিত হয় এই স্ট্রিম, ড্রেনেজ বা রিভার দিয়ে। ঠিক আছে, ড্রেনেজ হলো ওয়েল ডিফাইন চ্যানেলকে ড্রেনেজ বলে। আর স্ট্রিমসটা কি, এ বডি অফ ওয়াটার অনেক কিছু নিয়ে যায়, অর্থাৎ জল অনেক নিয়ে যায়। ঠিক আছে, আর এখানে ছবি এঁকে দেখাচ্ছি। এইখানে দেখো যে এই জায়গাটা এরকম একটা জায়গা, এই জায়গাটা এরকম একটা জায়গায়, এখানে এটা প্রধান নদী হিসাবে যাচ্ছে। এটা প্রধান নদী, বড় একটা নদী তৈরি করেছে। এবার এই নদীর সঙ্গে এইখানে এইখানে এই লাল কালারের যেটা দেখছো, এটা একটা উপনদী হিসাবে মিলছে। ঠিক আছে, তাহলে এই যে নীল কালারের যে নদী, তার একটা উপনদী কি হবে, লাল কালারের যে নদীগুলো আঁকলাম সেগুলো। ঠিক আছে, এইখানেও একটা প্রধান নদী যাচ্ছে একটা নির্দিষ্ট পথ দিয়ে, তারও কিছু উপনদী আছে এরকম। লাল কালারের যেগুলো দেখছো সেগুলো একটা কি, এগুলোর উপনদী। ঠিক আছে, এটা একটা উপনদী হলো এবং প্রধান নদী হলো। তাহলে এটা কি, যে নীল কালারটা হলো মেন রিভার বা প্রধান নদী, আর লাল কালারটা কি হবে, এই এলাকার ট্রিবিউটারিজ বা উপনদী, বা কি উপনদী। এটা উপনদী আর এটা প্রধান নদী। তাহলে এইখানে একটা ক্লিয়ার ডিফাইন চ্যানেলে নদী প্রবাহিত হচ্ছে, যেটাকে বলা হয় ড্রেনেজ। আর স্ট্রিম মানে এই বডি অফ ওয়াটার যেটা যাচ্ছে। এরপর আছে ড্রেনেজ সিস্টেম যদি বলি, ড্রেনেজ সিস্টেম মানে এখানে বোঝায় ড্রেনেজ সিস্টেম। এই ড্রেনেজ সিস্টেম নিয়ে আলাদা একটা ক্লাস করাবো এরপরে, জাস্ট সংজ্ঞাটা জেনে নাও এখন বা ডেফিনেশনটা। দা নেটওয়ার্ক অফ দিস চ্যানেল ড্রেনেজ সিস্টেম বলতে বোঝায় যে চ্যানেলের একটা যে নেটওয়ার্ক, অর্থাৎ এই যে এটা একটা নেটওয়ার্ক, এইখানে দেখতে পাচ্ছ এটা একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত একটা নেটওয়ার্ক তৈরি করেছে, চারপাশ থেকে এসে মিলিত হয়েছে। এটাকেই বলা হয় কি, ড্রেনেজ সিস্টেম। এটাই কি, ড্রেনেজ সিস্টেম। ঠিক আছে, এরপরে আমরা কি করব, যে ড্রেনেজ বেসিন একটা হলো ড্রেনেজ বেসিন। ড্রেনেজ সিস্টেমের বাংলা কি, ড্রেনেজ সিস্টেমের বাংলা হলো জলনির্গম প্রণালী। এটাকে কি বলবো, জলনির্গম প্রণালী। আর ড্রেনেজ বেসিনের বাংলা হলো নদীর অববাহিকা। একটা আছে নদীর অববাহিকা, দুটো একসঙ্গেই বলবো। আর আরেকটা আছে কি, নদীর ধারণ অববাহিকা বা রিভার ক্যাচমেন্ট এরিয়া। ঠিক আছে, এই ড্রেনেজ বেসিনে কি থাকবে, ড্রেনেজ বেসিনে মেন রিভার থাকবে মানে প্রধান নদী, প্লাস উপনদী
প্লাস উপনদী হলো ট্রিবিউটারিজ, প্লাস কি থাকবে, প্লাস থাকবে ডিস্ট্রিবিউটারি, শাখা নদী, শাখা নদী বা ডিস্ট্রিবিউটারিজ। ডিস্ট্রিবিউটারিজ, ঠিক আছে। অর্থাৎ প্রধান নদী, শাখা নদী এবং উপনদী একসঙ্গে একসঙ্গে যে সমগ্র অঞ্চলে প্রবাহিত হয় তাকে ড্রেনেজ বেসিন বা নদীর অববাহিকা বলে, নদীর অববাহিকা বলে, ঠিক আছে। বোঝা গেছে যে এখানে কি থাকবে, এখানে ড্রেনেজ বেসিন বলতে বোঝায় যে মেন রিভার থাকবে মানে প্রধান নদী, উপনদী থাকবে অর্থাৎ ট্রিবিউটারিজ, শাখা নদী থাকবে অর্থাৎ ডিস্ট্রিবিউটারিজ, একসঙ্গে যে সমগ্র অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকেই বলা হয় ড্রেনেজ বেসিন বা নদীর অববাহিকা। কিন্তু নদীর ধারণ অববাহিকা বলতে কি বোঝায়, নদীর ধারণ অববাহিকা বলতে বোঝায় যে এখানে প্রধান নদী জল সংগ্রহের এলাকাকে বলা হয়, প্রধান নদী জল সংগ্রহের এলাকাকে বলা হয়। অর্থাৎ এখানে কি থাকবে, প্রধান নদী প্লাস শাখা নদী অর্থাৎ মেন রিভার আর ডিস্ট্রিবিউটারিজ যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় তাকে নদীর ধারণ অববাহিকা বলা হয়, ঠিক আছে। অর্থাৎ ধারণ অববাহিকাতে কি থাকবে, প্রধান নদী থাকবে আর শাখা নদী থাকবে, আর যে অঞ্চল দিয়ে প্রবাহিত হবে এটা কি হবে, প্রধান নদী জল সংগ্রহের এলাকাকে বলা হয়। প্রধান নদীর এখানে শাখা নদী নয়, এটা উপনদী হবে, ঠিক আছে, একটু ভুল হয়েছে। উপনদী যেটাকে বলা হয় ট্রিবিউটারি, প্রধান নদী উপনদী যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদীর ধারণ অববাহিকা বলা হয়, ঠিক আছে। এটার যদি ছবি আঁকি এরকম হবে ছবিটা। ছবিটা হবে, এটা একটা জায়গা, এখান দিয়ে প্রধান নদী যাচ্ছে, এটা প্রধান নদী যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, এটা একটা প্রধান নদী। এবার প্রধান নদী যখন প্রবাহিত হচ্ছে যে অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে তার সঙ্গে কিছু উপনদীও মিশবে। এই লালগুলো হলো, যেগুলো আমি আঁকছি এই লালগুলো হলো এই প্রধান নদীর উপনদী, ঠিক আছে। এই লালগুলো হলো প্রধান নদীর উপনদী, এটাকে বলা হচ্ছে উপনদী, লালগুলো। এই উপনদীগুলো প্রধান নদীর সঙ্গে মিশছে যে জায়গায়, অর্থাৎ এইখানে এই জায়গাটা হলো প্রধান নদীর জল সংগ্রহের এলাকা, এই এলাকাটা হলো প্রধান নদীর জল সংগ্রহের এলাকা, যেখানে এসে উপনদীগুলো টোটাল জল প্রধান নদীতে মেশাচ্ছে। এটা হলো কি, এটা হলো রিভার ক্যাচমেন্ট এরিয়া, এটাকে বলা হয় নদীর ধারণ অববাহিকা বা রিভার ক্যাচমেন্ট এরিয়া বা নদীর ধারণ অববাহিকা বলা হয়।
এবার এই প্রধান নদী যখন সমুদ্রের কাছাকাছি আসে, প্রধান নদী গতিবেগ অনেকটা কমে যায়। তখন প্রধান নদী কতগুলো শাখায় ভাগ হয়ে যায়। এই শাখাগুলোকে, এই যে এরকম হলুদ কালারের যেগুলো দেখতে পাচ্ছ, এরকম শাখাগুলোকে বলা হয় প্রধান নদীর উপনদী। ঠিক আছে, বোঝা গেছে? প্রধান নদীর উপনদী। উপনদী, প্রধান নদীর উপনদী নয়, প্রধান নদী শাখা নদী। ঠিক আছে, এইগুলো হলো প্রধান নদীর শাখা নদী, হলুদ কালার গুলো। তবে এখানে আমি লিখতে পারি এটা হলো মেন রিভার, মানে প্রধান নদী এই এলাকার এটা। তারপরে লাল কালার দিয়ে যেটা আমরা আঁকলাম সেটা হলো উপনদী, আর হলুদ কালার দিয়ে যেটা আঁকলাম সেটাকে বলা হয় শাখা নদী। ঠিক আছে, বোঝা গেছে? এবার তবে এখানে নদীর অববাহিকা বলতে কি বোঝায়? নদীর অববাহিকা হলো সমগ্র অঞ্চলটা, সমগ্র অঞ্চলটা, এই যে সমগ্র অঞ্চলটা যে আমি গ্রিন কালার করে আঁকলাম, এই সমগ্র অঞ্চলটাকে বলা হয় কি? নদীর অববাহিকা বা ড্রেনেজ বেসিন। এই সবুজ কালারের যে অংশটা আঁকলাম, সেখানে প্রধান নদীও পড়ছে, শাখা নদীও পড়ছে, উপনদীও পড়ছে। এইটাকে বলা হয় কি? প্রধান নদীর অববাহিকা বা নদীর অববাহিকা। ঠিক আছে, নদীর অববাহিকাতে কি থাকবে? নদীর অববাহিকাতে থাকবে উপনদী, শাখা নদী আর প্রধান নদী। আর ধারণ অববাহিকাতে কি থাকবে? শুধুমাত্র প্রধান নদী থাকবে আর উপনদী থাকবে, এখানে শাখা নদী আসবে না। আর নদীর ধারণ অববাহিকা মানে কি? যে প্রধান নদীর জল সংগ্রহের এলাকাকে বলা হয় নদীর ধারণ অববাহিকা। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা শব্দ পড়ব যেটাকে বলা হয় কি? নদীর জলবিভাজিকা। নদীর জলবিভাজিকা। ঠিক আছে, ইংরেজি হলো ওয়াটার ডিভাইড। ওয়াটার ডিভাইড। ঠিক আছে, ওয়াটার ডিভাইড এটা কি? এটা হলো এক বা একাধিক, অর্থাৎ দুই বা ততোধিক নদী অববাহিকা যে উচ্চভূমি দ্বারা পৃথক হয় তাকেই নদীর জলবিভাজিকা বলা হয়। ঠিক আছে, এখানে জলবিভাজিকা তাহলে কোনটা হবে? এখানে জলবিভাজিকা হবে, দেখো যে এই জায়গাটা হলো এর জলবিভাজিকা। ঠিক আছে, যেখানে এই যে এই কালারটা হলো নদীর কি? জলবিভাজিকা। নদীর না লিখলেও হবে, জলবিভাজিকা লিখলেও হবে। জলবিভাজিকা, ওয়াটার ডিভাইড। এখানে কি হচ্ছে? এইটা একটা নদী অববাহিকা, এটা 2 নম্বর নদী অববাহিকা। এই দুটো অববাহিকা এই এই কালারটা দিয়ে, এই কালারটা যেখানে এঁকেছি এই কালার দ্বারা আলাদা হচ্ছে। ঠিক আছে, এই কালার দ্বারা আলাদা হচ্ছে, সেই কারণেই এটাকে বলা হয় কি? জলবিভাজিকা। বেশ, এবার আমাদের নদী সম্পর্কিত কিছু শব্দ চলে গেল। এবার আমরা পড়ব যে নদী প্রকারভেদ, বিভিন্ন প্রকার নদী। ঠিক আছে, বিভিন্ন প্রকার নদী, খাতায় হেডিং করো বিভিন্ন প্রকার নদী।
বিভিন্ন প্রকার নদী। ঠিক আছে, এই নদী বিভিন্ন ভাগে শ্রেণীবিভাগ করা যায়, সেই ভাগগুলো আমি লিখছি, দেখো। বিভিন্ন প্রকার নদী বা নদীর শ্রেণীবিভাগ। নদীর শ্রেণী বিভাগ। ঠিক আছে, এখানে যদি বলা হয় সম্পর্কের ভিত্তিতে, সম্পর্কের ভিত্তিতে এটা হবে কি উপনদী, মানে প্রধান নদী, প্রধান নদী, উপনদী, শাখা নদী। এর বাংলা বললাম, এর ইংরেজি কি হবে? উপনদী মানে ট্রিবিউটারি, শাখা নদী মানে ডিস্ট্রিবিউটারি। এরপর আছে জলের যোগানের ভিত্তিতে। জলের যোগানের ভিত্তিতে ওয়াটার অ্যাভেলেবিলিটি, ওয়াটার ওয়াটার অ্যাভেলেবিলিটি। এখানে জলের যোগানের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো নিত্যবহ নদী, নিত্যবহ নদী যেটাকে বলা হয় পেরিনিয়াল, পেরিনিয়াল রিভার। আর আরেকটা হলো অনিত্যবহ নদী, যেটাকে বলা হয় নন পেরিনিয়াল, নন পেরিনিয়াল বা সিজনাল, নন পেরিনিয়াল বা সিজনাল। ঠিক আছে, নিত্যবহ নদী হলো, এর উৎস কি? এটা সারা বছর জল থাকবে, বরফ গলা জলে পুষ্ট। আর অনিত্যবহ নদী মানে কি? যেখানে সারা বছর জল থাকবে না। যেমন নিত্যবহ নদী আমাদের হতে পারে গঙ্গা, বরফ গলা জলে পুষ্ট। আর অনিত্যবহ নদী হতে পারে আমাদের অজয় এবং দামোদর। ঠিক আছে, অজয়, দামোদর। এই যে নিত্যবহ নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর জল থাকবে। অনিত্যবহ নদী সারা বছর জল থাকবে না, বৃষ্টির জলে পুষ্ট। এরপরে আছে উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে এই কটা আমরা ডিটেল আলোচনা করব। আর একটা আছে কি উৎপত্তি অনুসারে বলতে পারি, যেটাকে বলা হয় কি অ্যাকর্ডেন্ট, অ্যাকর্ডেন্ট বা সিকোয়েন্স স্ট্রিম। অ্যাকর্ডেন্ট, অ্যাকর্ডেন্ট। ঠিক আছে, আর একটা আছে ডিসকর্ডেন্ট। উৎপত্তি অনুসারে যেটা বলা হচ্ছে কি, এখানে উৎপত্তি অনুসারে মানে এখানে হবে অ্যাকর্ডেন্ট মানে ভূ গঠনের সঙ্গে সামঞ্জস্য থাকবে। ঠিক আছে, এই দুটো আমি নিচে আলোচনা করছি, এখানে জায়গা ধরবে না। ঠিক আছে, এই দুটো আমি নিচে আলোচনা করছি। নদীর বাকি দুটো ভাগ আমি এখানে আলোচনা করছি, নদীর শ্রেণী বিভাগ বাকি দুটো আমি নিচে আলোচনা করছি। এটা কি হবে? একটা হবে অ্যাকর্ডেন্ট মানে ভূ গঠনের সঙ্গে সঙ্গতি অনুসারে, ভূ গঠনের সঙ্গে সঙ্গতি অনুসারে, যেটাকে আমরা লিখতে চাইলাম উৎপত্তি অনুসারে। এটার ইংরেজি হবে অ্যাকর্ডেন্ট। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে অ্যাকর্ডেন্ট। আর ভূ গঠনের সঙ্গে, ভূ গঠনের সঙ্গে অসঙ্গতি, ভূ গঠনের সঙ্গে অসঙ্গতি অনুসারে। এটার ইংরেজি হবে ডিসকর্ডেন্ট।
ডিসকর্ডেন্ট। ঠিক আছে, ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে কোন নদী প্রবাহিত হয় বা কোন নদী তৈরি হয়? এটা মানে কি, যে যে নদী তৈরি হবে, যে নদী তৈরি হবে, যে নদী তৈরি হবে শিলার গঠনের সঙ্গে, শিলার গঠনের সঙ্গে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, আর ভূগঠনের সঙ্গে অসঙ্গতি মানে কি, শিলার গঠনের সঙ্গে ভূপ্রকৃতি, গঠনের সঙ্গে ভূপ্রকৃতির সঙ্গে কোনো মিল নেই বা মিল নেই বা অসামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, এরপরে এখানে কি কি নদী হবে? এখানে নদীর মধ্যে হবে, একে সিকুয়েন্স স্ট্রিমও বলা হয়। ঠিক আছে, একে কি স্ট্রিম বলা হয়? এটাকে সিকুয়েন্ট স্ট্রিম ও বলা হয়। এখানে সিকুয়েন্স স্ট্রিম বলতে এখানে কি কি আছে? এখানে সিকুয়েন্স স্ট্রিমের মধ্যে আছে, একটা আছে অনুগামী নদী, অনুগামী নদী যেটাকে বলা হয় কনসিকুয়েন্ট স্ট্রিম। ঠিক আছে, কনসিকুয়েন্ট স্ট্রিম। তারপরে আছে পরবর্তী নদী, যেটাকে বলা হয় সাবসিকুয়েন্ট স্ট্রিম। তারপরে পরবর্তী নদীর পরে আছে অবসিকুয়েন্ট স্ট্রিম। বিপরা নদী, যাকে বলা হয় অবসিকুয়েন্ট স্ট্রিম। তারপরে আছে আরেকটা, আছে কি রিসিকুয়েন্ট স্ট্রিম বা পুনর্ভবা নদী বা রিসিকুয়েন্ট স্ট্রিম। এই কটা হলো ভূমিভাগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, এই কটা ভূমিভাগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এরপরে এই কটা আলোচনা করে নি, না বলেই নি। এখানে অসঙ্গতি অনুসারে কি কি আছে? একটা আছে ভূ গঠনের সঙ্গে অসঙ্গতি অনুসারে এখানে কি কি হবে? একটা হবে পূর্ববর্তী নদী, যার ইংরেজি হলো অ্যান্টিসিডেন্ট স্ট্রিম। আর আরেকটা আছে অধ্যারোপিত নদী, যাকে বলা হয় সুপার ইম্পোজড স্ট্রিম। ঠিক আছে, অধ্যারোপিত নদী হলো সুপার ইম্পোজড স্ট্রিম। এরপরে আমরা প্রত্যেকটা এক এক করে আলোচনা করব। ঠিক আছে, প্রথম আমরা আলোচনা করি কনসিকুয়েন্ট স্ট্রিম।
1 নম্বর আমরা আলোচনা করব, এইটা অনুগামী নদী ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই কটা নদী আলোচনা করব, তবে আমাদের ক্লাস আজকে শেষ হবে। ঠিক আছে, এরপরে আরো নদী সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো পরের ক্লাসে বলবো। এটা হলো কনসিকুয়েন্ট স্ট্রিম অর্থাৎ অনুগামী নদী। অনুগামী নদী, এই অনুগামী নদী বলতে বোঝায় যে ভূমির প্রাথমিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয়, ভূমির প্রাথমিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় কি অনুগামী নদী। ঠিক আছে, সাধারণভাবে যদি বলি কি ভূমিভাগের প্রাথমিক এবং প্রধান ঢালকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় কি অনুগামী নদী। ঠিক আছে, এটা যেহেতু ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হচ্ছে, তাই একে ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হচ্ছে বলে একে নতি বা ডিপ স্ট্রিমও বলা হয়। ঠিক আছে, ডিপ স্ট্রিমও বলা হয়। আমি এখানে ছবি আঁকছি, দেখে নাও। আমাদের ভারতে যদি ম্যাপ পর্যবেক্ষণ করো তবে দেখতে পাবে এখানে ভারতের পশ্চিম দিকে কি আছে, ভারতের পশ্চিম দিকে আছে আরাবল্লী পর্বত আছে, উত্তরে আছে হিমালয় পর্বত, আর দক্ষিণ দিকে আছে বিন্ধ্য পর্বত। এবার আমাদের যে নদী আছে, উত্তরবাহিনী নদী কি করেছে, এই হিমালয় থেকে উৎপত্তি হয়ে আর এইদিকে যায়নি, এইদিকে গিয়ে এইখান দিয়ে বেঁকে চলে গেছে। ঠিক আছে, দক্ষিণ দিকে আর যায়নি, এরকম বেঁকে চলে গেছে। কারণ ঢালটা কোন দিকে, ঢালটা এখানে আমাদের এই দিকটা, ভূমির ঢাল কোন দিকে, ভূমির ঢালটা এই দিকে। ঠিক আছে, আর বাকি যে নদীগুলো আছে, বাকি নদী হিসাবে গেছে কি বাকি নদী আছে, এখানে গেছে চম্বল, এটা একটা অনুগামী নদী, চম্বল, সোন, ঠিক আছে, বেতোয়া, কেন, চম্বল, সোন, বেতোয়া, কেন। ঠিক আছে, তবে এই যে নদীটা, এটা হলো চম্বল, এটা হলো বেতোয়া, চম্বল, সোন, বেতোয়া, কেন, এই যে নদীগুলো, এই নদীগুলো কিভাবে গেছে, এই সব কটা নদী ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এটা ধরে নাও এটা যমুনা হলো, এটা হলো গঙ্গা, এখানের এটা কি গঙ্গা। ঠিক আছে, বোঝা গিয়েছে যে এই নদীগুলো, ভারতের যে নদীগুলো, এই নদীগুলো, উত্তর ভারতের নদীগুলো ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়েছে। তার মধ্যে গঙ্গা আছে, তার উপনদী হলো যমুনা। ঠিক আছে, যমুনার সঙ্গে গঙ্গার সঙ্গে যমুনা মিশেছে কোথায়, এলাহাবাদে গিয়ে। ঠিক আছে, বোঝা গিয়েছে। তাহলে এটা একটু বেশি আঁকা হয়ে গেছে নদী, আমি ঠিকঠাক করে দিচ্ছি এখানে। এটা হবে যমুনা নদী গেল এইদিকে, যেখানে চম্বল, তারপরে আছে এখানে আছে বেতোয়া, তারপরে আছে এখানে
এখানে আছে সোন। এই সব কটাই কি চম্বল, বেতোয়া, সোন, এই সব কটাই কি অনুগামী নদী, ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়েছে। এখানে আর একটা ছবি আছে দেখো, এই যে এখানে এই যে এই নদীটা এইখান থেকে শুরু হয়ে এইখান দিয়ে গিয়ে ভূমির ঢাল অনুসারে সমগ্র এলাকার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা একটা ভূমির প্রাথমিক ঢাল, যাকে বলছে কি, এই লাল কালারটা কি হবে, এই লাল কালারটা হবে এই অনুগামী নদী। ঠিক আছে, এরপরে আমরা কি পড়ব, এরপরে আমরা পড়ব অনুগামী নদীর পরে পড়ব আমরা সাবসিকুয়েন্ট স্ট্রিম, যেটাকে বলা হয় পরবর্তী নদী, যেটাকে 2 নম্বর বলা হয় পরবর্তী নদী। এই পরবর্তী নদীর ইংরেজি হলো সাব সিকুয়েন্ট স্ট্রিম। এই সাবসিকুয়েন্ট স্ট্রিম বলতে কি বোঝায়? সাবসিকুয়েন্ট স্ট্রিম বলতে বোঝায় যে অনুগামী নদী সৃষ্টি হয়েছে, তারপরে দুপাশ থেকে যখন নদী মিশবে প্রধান নদীতে, তখন সেটাকে বলা হবে কি পরবর্তী নদী। অর্থাৎ অনুগামী নদী সৃষ্টি হবে, অনুগামী নদী অনুগামী নদীর সৃষ্টির পর, অনুগামী নদী সৃষ্টির পর তার দুপাশ থেকে, দুই পাশ থেকে যেসব নদী গৌণ, মনে রাখবে সেকেন্ডারি, গৌণ ভূমিঢাল অনুসারে, গৌণ ভূমিঢাল ও শিলাস্তরের আয়ামকে অনুসরণ করে প্রবাহিত হয়। ঠিক আছে, শিলাস্তরের আয়ামকে অনুসরণ করে প্রবাহিত হয়। এটাকে সেই কারণে স্ট্রাইক মানে আয়াম নদী বা স্ট্রাইক স্ট্রিমও বলে। ঠিক আছে, আয়াম নদী বা স্ট্রাইক স্ট্রিমও বলে। কেমন করে তৈরি হবে? এইখানে আমি ছবি আঁকছি, দেখো এইখানে একটা উঁচু জায়গা, এইখান দিয়ে উঁচু জায়গা একটা, এইখানে উঁচু জায়গা আছে। প্রথমে একটা নদী তৈরি হয়েছে এখান থেকে, এই উঁচু জায়গা থেকে এরকম করে প্রধান নদী তৈরি হয়ে গেছে এখানে। এবার আর একটা নদী যখন এইরকম ভূমির ঢাল থেকে এসে এইখানে মিলিত হবে, তখন সেটাকে কি বলবো? এটা কি, এইটাই হলো পরবর্তী নদী। এটাই কি পরবর্তী নদী। ঠিক আছে, এটা পরবর্তী নদী। এই পরবর্তী নদী, এটা কি কোণে মিলিত হবে? এটা মিলিত হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে অ্যাঙ্গেলে, অর্থাৎ এটা কি, এটা হলো সূক্ষ্মকোণে মিলিত হবে। সূক্ষ্মকোণে মিলিত হবে কার সঙ্গে? প্রধান নদীর সঙ্গে সূক্ষ্মকোণে মিলিত হবে। ঠিক আছে, এটা হলো পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট স্ট্রিম। এটা একটা উচ্চভূমি, আর এটাও একটা উচ্চভূমি, যেটা এখানে আঁকলাম এটা। ঠিক আছে, এটা একটা উচ্চভূমি। এইভাবে একটা পরবর্তী নদী তৈরি হবে। এইখানে একটা ছবি দেখালাম তোমাদের, এখানে পরবর্তী নদী কোনটা হবে? এখানে পরবর্তী নদী হবে এই খ পাটটা, এই যে এইটা হলো পরবর্তী নদী।
এই যে নীল কালারটা হলো পরবর্তী নদী, এটাকে আয়াম নদীও বলা হচ্ছে। ঠিক আছে, এরপরে আছে আমাদের কি নদী, এরপরে আছে অব সিকুয়েন্ট স্ট্রিম। এরপরে আছে কি 3 নম্বর, 3 নম্বর আছে অব সিকুয়েন্ট স্ট্রিম, বা বাংলায় বলা হয় কি, বাংলায় বলা হয় বিপরা নদী। বিপরা নদী, এই বিপরা নদী কি করে তৈরি হবে? এই বিপরা নদী তৈরি হবে যে প্রাথমিক ঢালের বিপরীত দিকে প্রবাহিত হবে। ভূমির ভূমির প্রাথমিক ঢালের বিপরীত দিকে, ভূমির প্রাথমিক ঢালের বিপরীত দিকে স্থানীয় ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হবে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটা চ্যুতি বা দারণের জন্য বিশেষ করে তৈরি হয়, চ্যুতি বা দারণের জন্য হয়। আর একে ভৃগুতট নদীও বলা হয়। ঠিক আছে, ভৃগুতটের ওপর দিয়ে যায় বলে একে ভৃগুতট নদী বা স্কার্ফ, ভৃগুতট নদী বা স্কার্ফ স্ট্রিম ও বলা হয়। ঠিক আছে, ছবি আঁকছি, ছবি দেখলে বুঝতে পারবে। এখানে অফ সিকুয়েন্স স্ট্রিম আর সাব সিকুয়েন্স স্ট্রিম, দেখো ছবি আঁকছি, ছবি দেখলে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে এখানে যে এই যে এটা এই চারটে হলো একটা উঁচু জায়গা, কোন একটা জায়গার, এটা হলো উঁচু জায়গা। এবার এই উঁচু জায়গার মধ্যে দিয়ে প্রথমে তৈরি হবে আমাদের কি নদী? কনসিকুয়েন্ট স্ট্রিম। এখান থেকে প্রধান নদী তৈরি হয়ে গেল, এদিকে চলে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল কনসিকুয়েন্ট স্ট্রিম, ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হলো। ঠিক আছে, এরপরে এটা হলো 1 নম্বর নদী। ঠিক আছে, এরপরে ভূমির এইখান থেকে প্রবাহিত হবে আরেকটা নদী, যেটা আলাদা কালার দিই তাহলে ভালো হবে। এখান থেকে প্রবাহিত হলো একটা, এটা হলো 2 নম্বর নদী। তারপরে এইখান থেকে একটা নদী প্রবাহিত হতে পারে, এটাও 2 নম্বর। ঠিক আছে, তবে 2 নম্বর 1 নম্বর আমাদের হলো, অর্থাৎ এই যে নীল কালারেরটা, নীল কালারেরটা হলো কি আমাদের অনুগামী নদী। ঠিক আছে, এরপরে আমাদের আঁকতে হবে কি বিপরা নদী। বিপরা নদী আঁকতে হবে, তাহলে আমরা বলতে পারি একটা হলো যে আমরা করলাম, এক হলো অনুগামী নদী, 2 নম্বর হলো পরবর্তী নদী, আর আমাদের 3 নম্বর নদী আঁকবো এবার, যেটাকে বলা হবে কি বিপরা নদী। এটা ইয়েলো কালার দিয়ে আঁকছি, দেখো যে এইখানে কোনো উঁচু পাহাড়ি এলাকা আছে, সেই কারণে এখানে একটা নদী কি হয়েছে, যে এখান থেকে তৈরি হয়ে এই দিকে প্রবাহিত হয়েছে, এইদিকে প্রবাহিত হয়েছে, তাই এটা 3 নম্বরটা কি হয়ে যাবে,
3 নম্বরটা হয়ে যাবে এখানে আমাদের বিপরা নদী। বিপরা নদী প্লাস এইখানেও একটা তৈরি হতে পারে এইভাবে, এটাও একটা বিপরা নদী 3 নম্বর। আবার এইখান থেকেও একটা যেতে পারে 3 নম্বর, এটাও বিপরা নদী। দেখো ভূমির ঢাল এইদিকে, ভূমির ঢালটা আমরা দেখছি কি এইদিকে, এই দিক হলো ভূমির প্রাথমিক ঢাল। ভূমির প্রাথমিক ঢাল এই তীরটা যেদিকে দিয়েছি। আর যেখানে পিঙ্ক কালার বলছি, এটা বেগুনি কালারের যেটা দেখছো, এই যে এই নদীটা 3 নম্বর নদীটা কি কোন দিকে গেছে? উল্টো দিকে গেছে, অর্থাৎ এই দিকে গেছে, এই দিকটা করে গেছে, তাই না? এই যে নদীটা এই দিকটা করে গেছে, তাই এটাকে কি বলা হয়? বিপরা নদী। বেশ, এবার এখানে একটা ছবি আছে, এটাই দেখো বিপরা নদী কোন দিকে। এই যে এখানে যে ইয়েলো কালার, এই যে এটা আঁকছি, এই যে এটা কোন দিকে গেছে? ভূমির প্রাথমিক ঢাল আছে এইদিকে, ভূমির প্রাথমিক ঢাল আছে এই দিকটায়, কিন্তু এই নদী গেছে কোন দিকে? এই নদী গেছে ভূমির প্রাথমিক ঢালের ঠিক বিপরীতে, তাই এটাকে বলা হয় কি? বিপরা নদী। তাই এটা হলো আমাদের বিপরা নদী। ঠিক আছে, বেশ। আর একটা আছে আমাদের রিসিকুয়েন্ট স্ট্রিম। সাবসিকুয়েন্ট হলো, এখানে আমরা নদীর ভাগ কটা করেছিলাম, যে অনুগামী নদী, পরবর্তী নদী, অনুগামী নদী, পরবর্তী নদী হয়ে গেল, বিপরা নদী হয়ে গেল। আর একটা আছে রিসিকুয়েন্ট স্ট্রিম বা পুনর্ভবা নদী। এই পুনর্ভবা নদী বলতে কি বোঝায়? যে অনুগামী নদী তৈরি হওয়ার পরে যে নদী তৈরি হবে, ঠিক আছে, অনুগামী নদী তৈরি হওয়ার পরে যে নদী তৈরি হবে, এখানে দেখো যে এই যে গটা হলো এখানে আমাদের এই পরবর্তী অনুগামী নদী বা পুনর্ভবা নদী বলা হয় একে। এর বাংলা আমি লিখেছি, আশা করি, হ্যাঁ, পুনর্ভবা নদী। এই পুনর্ভবা নদী কি করে তৈরি হবে? এই পুনর্ভবা নদী তৈরি হবে যে ভূমির প্রাথমিক ঢাল অনুসারেই যাবে, কিন্তু অনুগামী নদী তৈরি হওয়ার পরে। ঠিক আছে, 4 নম্বর কি হবে আমাদের? পুনর্ভবা নদী। পুনর্ভবা নদী বা রিসিকুয়েন্ট স্ট্রিম। এই রিসিকুয়েন্ট স্ট্রিম কি? এইখানে দেখো যে এইখানে এই যে গ যেটা আঁকছি আমি, এই যে এটা ভূমির প্রাথমিক ঢাল অনুসারে যাচ্ছে, কিন্তু অনুগামী নদীর পরে তৈরি হয়েছে। ঠিক আছে, অনুগামী নদীর পরে তৈরি হয়েছে। আর এটা ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে তৈরি হবে। ঠিক আছে, ভূমির প্রাথমিক ঢাল অনুসারেই যাবে, প্রাথমিক ঢাল অনুসারেই প্রবাহিত হবে। এটা কি হবে? এর গভীরতা এর গভীরতা এর গভীরতা অনুগামী নদী অপেক্ষা, অর্থাৎ উপত্যকার গভীরতা অনুগামী নদীর থেকে বেশি হবে। কখন তৈরি হবে? ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে এটি তৈরি হবে। ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে এটি তৈরি হবে। বোঝা গেছে?
বেশ, এবার ছবিটা এখানে দেখালাম যে অনুগামী নদী তৈরি হওয়ার পরেই ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে এটা তৈরি হবে। এখানে এই কালারটা হলো আমাদের পরবর্তী অনুগামী নদী বা পুনর্ভবা নদী। ঠিক আছে, বেশ, পুনর্ভবা নদী হয়ে গেল, ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে তৈরি হয় মনে রাখবে। আর এটা কি, উপত্যকার গভীরতা অনুগামী নদীর থেকে বেশি হবে। আর অনুগামী নদী থেকে কিছুটা উপরেও অবস্থান করবে। ঠিক আছে, অনুগামী নদীর থেকে অর্থাৎ লোকেটেড হায়ার দেন দ্য মাস্টার স্ট্রিম। অনুগামী নদীর থেকে উপরে অবস্থান করবে। আমাদের ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নদী হয়ে গেল। এরপরে হবে আমাদের কি, ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদী। অর্থাৎ এখানে দেখো যে রিসিকুয়েন্ট এবং এই যে এই নদীটা হলো আমাদের কি, এই যে এখানে করলাম রিসিকুয়েন্ট স্ট্রিম বা পুনর্ভবা নদী। এই দুটো হলো রিসিকুয়েন্ট স্ট্রিম বা পুনর্ভবা নদী। ঠিক আছে, এটা হলো পুনর্ভবা নদী, পুনর্ভবা বা রিসিকুয়েন্ট স্ট্রিম। ভূমির প্রাথমিক ঢাল অনুসারেই যাচ্ছে, কিন্তু প্রধান নদী থেকে কিছুটা উপরে। ঠিক আছে, প্রধান নদী থেকে কিছুটা উপর দিয়ে যাচ্ছে। এবার আমাদের যে অনুগামী নদী সেটা কোথা দিয়ে যাচ্ছে, অনেকটা নিচ দিয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকটা নিচ দিয়ে যাচ্ছে, তাই এটা হলো লালটা হলো আমাদের অনুগামী নদী। ঠিক আছে, আর এখানে এই নীলটা হলো পুনর্ভবা নদী। ঠিক আছে, এই যে এখানে বললাম না যে লোকেটেড হায়ার দ্যান দ্য মাস্টার স্ট্রিম, সেটা ছবিতে দেখালাম। আর অনুগামী নদীর উপরে অবস্থান করে। অনুগামী নদী থেকে উপত্যকার গভীরতাও কিছুটা বেশি হয়। ঠিক আছে, এখানে দেখে মনে হচ্ছে উপত্যকার গভীরতা কম, কিন্তু অ্যাকচুয়ালে অনেকটা গভীরতা বেশি। ঠিক আছে, অ্যাকচুয়ালে গভীরতা অনেকটা বেশি। বেশ, অনুগামী নদী আর পুনর্ভবা নদী হয়ে গেল। এরপর আমাদের করতে হবে অ্যান্টিসিডেন্ট স্ট্রিম বা পূর্ববর্তী নদী। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যহীন, ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী। ঠিক আছে, যেটাকে বলা হয় ডিসকর্ডেন্ট রিভার। ভূগঠনের সঙ্গে কোনো মিল নেই। প্রথম নদী আমাদের কি আছে, যে পূর্ববর্তী নদী। পূর্ববর্তী নদী, অ্যান্টিসিডেন্ট স্ট্রিম। অ্যান্টিসিডেন্ট স্ট্রিম বলতে বোঝায় যে প্রবাহ পথে যদি কোনো বাধা আসে, এই নদীটা সামনে যদি কোনো বাধা আসে, এই নদী কি করে, ক্ষয় করে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক আছে, ক্ষয় করে সামনের দিকে এগিয়ে যায়, এটাকেই বলা হয় কি, পূর্ববর্তী নদী। তাই আমরা সংজ্ঞাতে কি বলবো, যে নিম্ন ক্ষয়ের মাধ্যমে
ভূ উত্থান সত্ত্বেও নিম্নক্ষয়ের মাধ্যমে ভূ উত্থান সত্ত্বেও যেসব নদী তার গতিপথ বহাল রাখে, ঠিক আছে, গতিপথ বহাল রাখে, ঠিক আছে। অর্থাৎ এখানে বোঝায় কি, যে কোন একটা জায়গায় পর্বত তৈরি হওয়ার আগেই সেই জায়গায় নদীটা ছিল। এবার পর্বতটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেই নদীটা, পর্বতটা একদিনে তৈরি হয় না, পর্বতটা উঁচু হয়েছে, নদীও ক্ষয় করে সামনের দিকে এগিয়ে গেছে, ঠিক আছে। পর্বত উঁচু হয়েছে, নদীও ক্ষয় করে সামনের দিকে এগিয়ে গেছে। যেমন কি হতে পারে, এখানে গভীর নিম্নক্ষয় করবে, যার জন্য উপত্যকা অনেক গভীর হবে, গভীর হবে, ঠিক আছে। এখানে অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ হলো টু বি আর্লি, অর্থাৎ কোন একটা জায়গায় আজকে যা দেখছি তার আগেই ছিল, ঠিক আছে। তাই বলা হয় কি, ভূ উত্থান এর আগে নদীর অস্তিত্ব ছিল, যাকে বলা হয় কি, ইংরেজিতে বলা হবে কি, such stream existed much before the rise, upliftment and creation of current topography, ঠিক আছে। আজকের দিনে যে পাহাড় বা উঁচু জায়গা আছে তার আগে থেকে এটা ছিল। এখানে কি হবে, গভীর হবে, অর্থাৎ উপত্যকা যদি গভীর হয়, ভি আকৃতির উপত্যকা তৈরি হবে। উপত্যকা বলতে বোঝায় যে নদী যে অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, নদীর জলটা যে অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে তাকেই বলা হয় কি, নদীর উপত্যকা। এখানে উদাহরণ হিসাবে আমরা নদীর উদাহরণ যদি বলি, কি কি হবে? নদীর উদাহরণ হবে কি, তিস্তা নদী, সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র। তিস্তা, সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র এই নদী কি আমাদের হিমালয় তৈরি হওয়ার আগেই ছিল, তাই এগুলোকে কি বলা হয়, পূর্ববর্তী নদী, ঠিক আছে, পূর্ববর্তী নদী। এখানে দেখতে পাচ্ছ একটা ভূমিভাগ, এটা একটা ভূমিভাগ। এই ভূমিভাগটা কি হয়েছে, উঁচু হয়ে গেছে, এই বরাবর উঁচু হয়ে গেছে, কিন্তু এই যে নদী যাচ্ছিল, এই নদী কিন্তু এই জায়গাটা ক্ষয় করে প্রবাহিত হয়েছে। কোন জায়গাটা ক্ষয় করেছে, এই যে এই জায়গা বরাবর ক্ষয় করে প্রবাহিত হয়ে গেছে, ঠিক আছে, এই জায়গা বরাবর ক্ষয় করে প্রবাহিত হয়ে গেছে, ঠিক আছে। একটা বড় গর্ত করেছে, উঁচু হয়েছে, ভূমিভাগটা এরকম উঁচু হয়ে গেছে, আর নদীও ক্ষয় করে সামনের দিকে এগিয়ে গেছে। যেমন শিবালিক পর্বত উঁচু হতে হতে এই নদীগুলো ক্ষয় করে আমাদের এই যে তিস্তা, সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র, তার তিস্তা নদীও আগে থেকেই ছিল, সেটা ক্ষয় করে বড় গিরিখাত তৈরি করেছে, ঠিক আছে। এই কটাকে বলা হয় কি,
পূর্ববর্তী নদী। ভূত্থানের সঙ্গে এরাও নিজেরা কি করেছে, নিম্নক্ষয় করে সামনের দিকে এগিয়ে গেছে। আর লাস্ট আমাদের নদী আছে অধ্যারোপিত নদী, যেটার ইংরেজি হলো সুপার ইম্পোজড স্ট্রিম। অধ্যারোপিত নদী ইংরেজিতে বলা হয় সুপার ইম্পোজড স্ট্রিম। সুপার ইম্পোজড স্ট্রিম, ঠিক আছে। এখানে কি বলা হয়, এখানে আমি লিখছি, শুনে নাও। এখানে দেখতে পাচ্ছ নীল কালারের একটা নদী প্রবাহিত হচ্ছে এ জায়গা দিয়ে, যেটা হলো নরম শিলা, ঠিক আছে। এই জায়গাটা হলো নরম শিলা। এই যে যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে এটা হলো নরম শিলা, ঠিক আছে। নরম শিলা জায়গা দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে। আর যেখানে বি জায়গা দেখছো, বি জায়গা, সেটা কি, কঠিন শিলা। বি জায়গাটা হলো কঠিন শিলা, ঠিক আছে। বি জায়গাগুলো হলো কঠিন শিলা। এবার নদীটা ক্ষয় করতে করতে কি করে, নদীটা ক্ষয় করতে করতে জায়গাটা নিচু হয়। এবার নিচু হতে হতে কি হয়, নিচু হতে হতে জায়গাটা ক্ষয় পেয়ে এরকম হয়ে যায়। ক্ষয় পেয়ে কি হয়, ক্ষয় পেয়ে যেটা নরম শিলা ছিল সেটা ক্ষয় পেয়ে যায়, আর কঠিন শিলা বাইরে বেরিয়ে আসে। সেই কারণে নদী তখন কি হয়, নদী একটা নরম শিলাকে বাদ দিয়ে কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ যে জায়গায় নরম শিলা ছিল সেইটা তো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, আর ভেতরের কঠিন শিলাটা বাইরে বেরিয়ে এসছে। এইখানে দেখতে পাচ্ছ কি, যে এটা যেখান দিয়ে যাচ্ছে, এই যে এইটা হলো এ শিলাস্তর নরম, কিন্তু এখন বি শিলাস্তরে নদী যাচ্ছে যেটা কঠিন, ঠিক আছে। এটা বি শিলাস্তর আর এটা হলো এ শিলাস্তর। তবে এখানে কি দেখা যাচ্ছে, যে নদী সাধারণত আমরা জানি যে নরম শিলা দিয়ে যায়, কিন্তু এক্ষেত্রে কি দেখা গেল, এই যে বি নামক কঠিন শিলা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। কঠিন শিলা দিয়ে যাচ্ছে, কঠিন শিলা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে কঠিন শিলা, এই জায়গাগুলো কঠিন শিলা, কারণ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এই যে এ অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এইখানকার যে এ অংশটা সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে এইরকম একটা পরিস্থিতি হয়েছে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে নিচের কি বি যে শিলাস্তরটা আছে সেটা এখানে উন্মুক্ত হয়ে গেছে। এখন নদী কঠিন শিলার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। নদী এখন কোথা দিয়ে যাচ্ছে, কঠিন শিলার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই কঠিন শিলার মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে কোনো রকম ভাবেই মিল পাওয়া যাচ্ছে না যে নদী কঠিন শিলার মধ্যে দিয়ে কি করে যাচ্ছে, নরম শিলা বাদ দিয়ে। তাই এটাকে কি বলা হয়, অধ্যারোপিত নদী বা সুপার ইম্পোজড স্ট্রিম, ঠিক আছে। তাই এটার নাম কি হয়েছে, যে সুপার ইম্পোজড ডিসকর্ডিনেন্টলি ওভার লোয়ার লেয়ার, ঠিক আছে, ড্রেনেজ অফ ওল্ডার আপার স্টেটাম। যেটা ছিল, এই যে আপার স্টেটামে ছিল সেটা কি হয়ে গেল, যে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে গেল, ঠিক আছে। তাই এটাকে কি বলা হয়, যে নবীন শিলাস্তরের উপর গঠিত কোনো নদী ক্ষয়ের মাধ্যমে পূর্বেকার প্রাচীনতর শিলার স্তরের উপর প্রতিস্থাপিত হয়ে বর্তমান গতিপথ অক্ষুণ্ণ রাখলে ওই নদীকে অধ্যারোপিত নদী বলা হয়, ঠিক আছে। এখানে সাধারণভাবে আমরা যদি বলি যে নদী কি হলো, যে নবীনতর নবীনতর শিলা ক্ষয় করলো। নবীনতর শিলাটা কি, নবীনতর নরম শিলা, নরম শিলা ক্ষয় করলো এবং প্রাচীন কঠিন শিলার উপর নিজেকে প্রতিস্থাপিত করলো। নদীর নবীনতর শিলা ক্ষয় করলো
এবং প্রাচীন কঠিন শিলার উপর নিজেকে প্রতিস্থাপিত করলো। একেই কঠিন শিলার উপর প্রতিস্থাপিত করলো এবং নিজের গতিপথ বজায় রাখলো। অর্থাৎ এখানে শিলাস্তরের সঙ্গে নদীর কোনো সামঞ্জস্য পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে এটাই কি হয়ে গেল, এইখান থেকে নদী অধ্যারোপিত হলো। এই যে এটা হলো, এই যে বি ছিল কি প্রাচীন শিলাস্তর, তাই তো, প্রাচীন শিলাস্তর। এই প্রাচীন শিলাস্তরে চলে এলো, প্রাচীন শিলাস্তর কঠিন চলে এলো। এটা কি বলা হয় কি, অধ্যারোপিত নদী। উদাহরণ হিসাবে বলতে পারি মধ্যপ্রদেশের সোন নদী এর উদাহরণ। তবে বোঝা গেল যে অধ্যারোপিত নদী কি বলা হয়, যে নদী নরম শিলা ক্ষয় করলো এবং প্রাচীন কঠিন শিলার উপর নিজেকে প্রতিস্থাপিত করলো, মানে অধ্যারোপিত করলো এবং নিজের গতিপথ বজায় রাখলো। এটাকেই বলা হয় কি, এটাকেই বলা হয় আমাদের অধ্যারোপিত নদী বা সুপারইম্পোজড স্ট্রিম। তবে নদীর নদীর যে শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগগুলো থেকে কিন্তু প্রশ্ন দেবে। নদীর শ্রেণীবিভাগগুলো করানো হয়ে গেল। এরপরের ক্লাসে আমরা আলোচনা করব জল নির্গম প্রণালী সম্পর্কে। ঠিক আছে, তবে বুঝতে পারলে, কোনো কিছু সম্পর্কে ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বেশ, তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।